এদিকে শেখ হাসিনার দেশে ফেরা কেউ ঠেকাতে পারবে না। হঠাৎ একই বার্তা দিলেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। খেলা ঘুরে গেছে, অবশেষে আওয়ামী লীগের মনের আশা পূরণ। মাহফুজ আলম সেও উপলব্ধি করতে সক্ষম হয়েছে এদেশে আওয়ামী লীগ ফিরবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়। শীঘ্রই বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের মনে যে উচ্ছ্বাস, উদ্দীপনা এবং যেই বিপ্লব, যে উত্তাপ সঞ্চার করেছে, এই সঞ্চারের কারণে অতি দ্রুত বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ ফিরছে অতি দ্রুত। 2 বছর না হতেই আওয়ামী লীগের কথা চতুর্দিকে আলোচনা হচ্ছে। জুলাই বিপ্লবীরা আওয়ামী লীগ ফিরছে এই আতঙ্কে ভুগছে, এই বাস্তবতাটা তিনি স্বীকার করে নিলেন। তারা শেখ হাসিনাকে ভয় পায় আদালতের জন্য নয়, রাজনীতির জন্য। তারা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, রায়, নিষেধাজ্ঞা, প্রচার যুদ্ধ সবই চালাতে পারে। কিন্তু শেখ হাসিনা নিজে যখন বলেন আমি ফিরবো, তখন তাদের বুকের ভেতর ধাক্কা লাগে, কাঁপন শুরু হয় সর্বত্র, রাষ্ট্রের সর্বত্র একটা অস্থিরতা তৈরি হয়। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আওয়ামী লীগ জিতে গেছে। জুলাই সন্ত্রাসীরা একে একে টের পাচ্ছে এদেশে জুলাই ব্যবসা আর চলবে না। যার কারণে মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে লম্বা স্ট্যাটাস দিয়ে সবার ভুল সামনে আনলো, এনে বুঝিয়ে দিল সেও উপলব্ধি করতে সক্ষম হয়েছে এদেশে আওয়ামী লীগ ফিরবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়। সে কারণেই বললাম, মাহফুজ আলমের কথায় আপনারা আবার মাহফুজ আলম লীগ হয়ে যাবেন না। চলেন উজিরে খামোখা বিহারি মাহফুজের সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই স্ট্যাটাস আপনাদের পরে শুনাই। বিহারি যে স্ট্যাটাস দিয়েছে এটা মূলত আওয়ামী লীগের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে। স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, অনেকে হয়তো বা পড়েছেন, আমি একটু শুনাই। উজিরে খামোখা বিহারি মাহফুজ বলেছে, আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি মূলত একটি মনস্তত্ত্ব কিংবা রাজনৈতিক ধর্মতত্ত্ব। আর সেই তত্ত্বের প্রতি একদল মানুষের ঈমান বা বিশ্বাস আবারও ফিরে এসেছে। তবে এই ফেরাটা একদিনে হয়নি। কিভাবে, কোন প্রেক্ষাপটে এটা ঘটেছে সেই গল্পটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি বলি নাই, উজিরে খামোখা বিহারি মাহফুজ বলেছে। লীগ সেদিনই ফিরেছে যেদিন স্বাধীনতার বিপক্ষের শক্তি 24-এর গণঅভ্যুত্থানকে 71-এর মহান মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করেছিল। বাঙালি জাতীয়তাবাদকে মোকাবিলা করবার জন্য যেদিন কাওয়ালি কিংবা ইনকিলাবি সংস্কৃতির রিগ্রেসিভ কালচারের মহাসমারোহ শুরু হয়েছিল, লীগ সেদিনই ফিরেছিল। বাংলাদেশের সেকুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষ যেদিন রাষ্ট্র প্রযোজিত ডানপন্থার উত্থান দেখে আতঙ্কিত হয়েছিল, লীগ ঠিক সেদিনই ফিরেছে। আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেদিন মব জাস্টিস কিংবা মবের শাসনে গত 17 বছরের মজলুমরা আনন্দ পেয়েছিল, লীগ সেদিনই ফিরেছিল। উগ্রবাদীরা যেদিন মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতের মানুষকে বের করে দিয়েছে, আর হিন্দুদের উপরে চলা নিপীড়ন নিয়ে তথাকথিত মজলুমরা নিশ্চুপ ছিল, লীগ সেদিনই ফিরেছে। মবস্টারদের যেদিন এদেশের হিরো বানানো হলো এবং উগ্রবাদীদের নিরাপদ আশ্রয় তৈরি করে দেওয়া হলো, লীগ সেদিনই বাংলাদেশের মাটিতে ফিরেছে। প্রগতিশীল কিংবা বাম শাহবাগীদের উপর হামলায় যেদিন মববাজরা উল্লাস প্রকাশ করলো, যেদিন মজলুমরা উল্লাস প্রকাশ করলো, লীগ সেদিনই বাংলাদেশে ফিরেছে। অন্তর্বর্তীকালীন সরকার যেদিন রাজনৈতিক চরিত্র হারিয়ে আমলা নির্ভর হয়ে পড়লো, যখন সিদ্ধান্ত আসতে শুরু করলো কিচেন ক্যাবিনেট থেকে, যার অধিকাংশ সদস্যই ছিল জামাত, বিএনপি কিংবা লীগের ছোপা দালাল, যাদের কাছে জুলাইয়ের রক্ত হয়ে বিপ্লব মানে ছিল কেবল নিজেদের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা, লীগ ঠিক সেদিনই বাংলাদেশে ফিরে এসেছে। ডানপন্থীদের রাজনৈতিক উত্থানের জন্য যেদিন থেকে সরকারের ভেতরের লোকজন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কাজ করা শুরু করেছিল, লীগ সেদিনই বাংলাদেশের মাটিতে ফিরে এসেছে। বিএনপিকে ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকার যেদিন জামাতকে কুলে তুলে নিল এবং সরকার নিজেই তাদের মুখোমুখি দাঁড় করালো, অর্থাৎ বিএনপিকে, লীগ সেদিনই বাংলাদেশে ফিরেছে। জুলাই ঘোষণার মূল স্পিরিট কিংবা জুলাই সনদের রূপরেখা যেদিন আমলাতন্ত্র এবং কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে তুলে দিয়ে বিলীন করা হলো, লীগ সেদিনই বাংলাদেশে ফিরে এসেছে। পুরো ব্যবস্থার আমূল পরিবর্তনের বদলে যেদিন ঐক্যমত কমিশন নাম দিয়ে ন্যূনতম সংস্কারের নামে জনগণকে মূল ধারা থেকে বিচ্ছিন্ন কিংবা হতাশ করা হলো, লীগ সেদিনই বাংলাদেশে ফিরে এসেছে।
স্বাধীন মিডিয়া এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর যেদিন হামলা প্রযোজিত হলো এবং নতুন মিডিয়া অনুমোদনে বাধা দিতে কিচেন ক্যাবিনেট একজোট হলো, লীগ সেদিনই বাংলাদেশে ফিরে এসেছে। নির্বাচন, সংস্কার এবং বিচারকে যখন একটা সস্তা ভাগবাটোয়ারার মাধ্যমে কম্প্রোমাইজ করা হলো এবং একে বিএনপি জামাতের বার্গেনিং ইস্যুতে পরিণত করা হলো, ঠিক সেদিনই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে এসেছে। রাষ্ট্রীয় কমিশন, ট্রাইব্যুনাল কিংবা বিশ্ববিদ্যালয়গুলোকে যেদিন একটি নির্দিষ্ট আদর্শের লোকেদের পুনর্বাসন কিংবা ক্ষমতায় আরোহণের মাধ্যম বানানো হলো, লীগ সেদিনই বাংলাদেশের মাটিতে ফিরে এসেছে। জুলাইয়ের ছাত্ররা যখন একটি আদর্শিক বিপ্লবী সংগঠনের রূপ না নিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব এবং মবের ক্লাবে পরিণত হলো, লীগ সেদিনই বাংলাদেশের মাটিতে ফিরে এসেছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে সুস্থ গণতন্ত্র চর্চার বদলে যেদিন সংঘতন্ত্র কিংবা গ্যাং কালচার জয়ী হলো, লীগ সেদিনই বাংলাদেশের মাটিতে ফিরে এসেছে। কালচারালি কিংবা ইন্টেলেকচুয়ালি যারা জুলাইয়ের অভ্যুত্থানে বুক চেতিয়ে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল, তাদের ছুঁড়ে ফেলে দিয়ে যেদিন বিপ্লবের জিরো কন্ট্রিবিউশনে থাকা গুপ্তচরদের ক্ষমতায়িত করা হলো, লীগ সেদিনই বাংলাদেশে ফিরে এসেছে। শেষ কথা, লীগের এই ফিরে আসা কোনো অলৌকিক ঘটনা নয়, এটি ক্ষমতার অপব্যবহার, আদর্শিক বিচ্যুতি এবং বৈপ্লবিক আকাঙ্ক্ষার সাথে একটি বেইমানির অনিবার্য পরিণতি। উজিরে খামোখা বিহারী মাহফুজ প্রত্যেকটা লাইন সত্যি বলেছে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ সত্যি বলেছে। তবে উজিরে খামোখা আরো কিছু বিষয় বলতে ভুলে গিয়েছে, যে বিষয়গুলা আমি সংযোজন করে দেই। লীগ রাজনীতিতে এত দ্রুত ব্যাক করতে পারতও না যদি ৭১-এর শিকড়ে আঘাত করা না হতো। সবচেয়ে বড় সত্য হলো, মানুষ রাজনীতির ময়দানে বহু কিছুর সাথে লড়াই করে টিকে থাকতে পারে, কিন্তু ইতিহাসের সাথে লড়াই করে, ইতিহাসের সাথে গাদ্দারি করে, ইতিহাস বিকৃত করে কোনোদিন জিততে পারে না। এটা ইতিহাস সাক্ষ্য দেয়। ইতিহাস হলো গাছের শেকড়, আর মানুষ কিংবা রাজনীতি এরা হলো গাছের ডালপালা। যে গাছ নিজের শেকড়ের সাথে যুদ্ধ ঘোষণা করে, সে নিজেকে শুকিয়ে জীর্ণ শীর্ণ করে ফেলে, যার পরিণতি হয় কারো চুলার লাকড়ি, কারো ড্রয়িং রুমের আসবাবপত্র। আজ ২৪-এর বিপ্লবীদের অবস্থা ঠিক একই রকম, তারা এখন জামাতের ফার্নিচারে পরিণত হয়েছে। লীগ সেদিনই লাইফলাইন পেয়েছে যেদিন ২৪-এর গণঅভ্যুত্থানকে ৭১-এর দুঃখিত ২৪-এর জঙ্গি উত্থানকে ৭১-এর সাথে মহান মুক্তিযুদ্ধের বিকল্প হিসেবে প্রতিস্থাপন করার চেষ্টা করা হয়েছে, দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, ৭১-কে রিসেট করানোর চেষ্টা করা হয়েছে। সেই চেষ্টা ছিল ঐতিহাসিক নির্বুদ্ধিতা। যেদিন ধানমন্ডি ৩২ নম্বরে মববাজি করা হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে অস্বীকৃতি দেওয়া হলো, অস্বীকার করা হলো, সেদিনই এই তথাকথিত জঙ্গি উত্থান কিংবা বিপ্লবের নৈতিক পরাজয় ঘটেছিল। অথচ সেদিন ৩২ নম্বরে গিয়ে ফুল দিলে কিংবা মববাজি না করলে আওয়ামী লীগের ফেরার পথ অনেক বেশি কঠিন হতো, এমনকি দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যেত। যদি অন্তর্বর্তীকালীন সরকার জামাতকে স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করত, তবে বিলিভ করেন লীগের রাজনীতি মাঠে ফেরা অনেক কঠিন হতো, রাজনীতি মাঠে মারা পড়তো। কিন্তু সেইটা না করে লালবদরদেরকে নিয়ে, দালালদেরকে নিয়ে পাকিস্তান এবং আমেরিকার যৌথ ভূ রাজনৈতিক নকশা বাস্তবায়ন করার চেষ্টা করা হলো। লীগ ঠিক সে কারণেই প্রাসঙ্গিক হলো, বাংলাদেশের মানুষ আবারও আওয়ামী লীগকে অনুভব করা শুরু করলো। রাজনীতিতে জয়ী হয়ে যখন মুক্তিযুদ্ধের ভাস্কর্য একের পর এক ভাঙা হলো, মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরানো হলো, তখন সাধারণ মানুষের মন মুহূর্তের মধ্যেই ঘুরে গেল, তারা আওয়ামী লীগকে অনুভব করা শুরু করলো। চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদলের কবরে যেভাবে আগুন দেওয়া হয়েছিল, সেটা কোনো সভ্য মানুষ তো দূরের কথা, ২০০০ বছর আগের কোনো বর্বর সমাজও করতো না। এই আদি যুগের প্রতিক্রিয়া মানুষকে রীতিমতো বুঝিয়ে দিয়েছে সংস্কারের নামে আসলে বাংলাদেশে কি চলছে, কি হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে চিরতরে নিশ্চিহ্ন করার এক ভিন্ন প্রচেষ্টা বাংলাদেশে হচ্ছে, যেটা করছে এই ২৪শে জুলাই জঙ্গিরা, এই জামায়াত ইসলাম। প্রতি পদে পদে, প্রতি মুহূর্তে বাংলাদেশের মানুষকে বোঝানো হয়েছে এরা ৭১ বিরোধী, এরা স্বাধীনতা বিরোধী, এরা বাংলাদেশ বিরোধী। আরো সোজা বাংলায় বললে, মববাজি করে যেদিন ধানমন্ডি ৩২ নম্বর গুড়িয়ে দেওয়া হলো, ২৪-এর মাস্টার মাইন্ডরা নৈতিকভাবে হেরে গিয়েছিল পিনাকি এবং ইলিয়াসের প্ররোচনার মাধ্যমে। আওয়ামী লীগ হয়তো ফিরতো, কিন্তু তা হতো অনেক অনেক দিন পরে, যদি তোমরা মববাজরা দেশ শাসনে চরমভাবে ব্যর্থ হতে। তোমরা চরমভাবে ব্যর্থ হয়েছ এবং সেই ব্যর্থতা অতি দ্রুত বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে, যার কারণে আওয়ামী লীগ ফিরে এসেছে। যাদের কাঁধে ভর দিয়ে তোমরা দেশ শাসন করতে গেছো, তাদের যে মধ্যযুগীয় আদর্শ এবং মানসিকতা, সেটা কোনো আধুনিক রাষ্ট্র, অর্থনীতি কিংবা সমাজ ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা বুঝতে তোমরা ভুল করেছিলে। ১৪০০ বছর আগের কোনো জ্ঞান কিংবা দৃষ্টিভঙ্গি দিয়ে একবিংশ শতাব্দীর একটি রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র চালাতে গেলে সেটা মাঠে মারা পড়বে। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক একই হয়েছে। ১৪০০ বছর পূর্বের সেই
ঘুণে ধরা চিন্তাধারা দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনা করা যাবে না, এটা বুঝতে তোমাদের অনেক বেশি দেরি হয়ে গেছে। আওয়ামী লীগ কোনো অলৌকিক শক্তিতে বাংলাদেশে ফিরেনি, তারা ফিরেছে কারণ তোমরা ইতিহাসের সাথে যুদ্ধ করতে গিয়েছিলে। ইতিহাস তার প্রতিশোধ নিয়েছে, শেকড় কেটে তোমরা আজ ছিটকে পড়েছ। আজ ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে তোমরা পরিণত হয়েছ জামাতের ড্রয়িং রুমের আসবাবপত্রে। কেমন লাগছে উজিরে খামোখা? মাহফুজ আলম, আওয়ামী লীগ ছাড়া অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ অকল্পনীয়, যার কারণে বাংলাদেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বাধ্য হবে, যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে ফিরেছে। এবং আজকের ভিডিওতে একটা বার্তা দিয়ে যায়, খুব শীঘ্রই বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশে ফিরবেন। তিনি একটা ঘোষণা দিয়েছেন না, আমাকে যে বিমানে এখানে পাঠিয়েছো সেই বিমান আমাকে পাঠাও, আমি বাংলাদেশে ফিরবো, আমার পাসপোর্ট ঠিক করে দাও, আমাকে কোন জেলে রাখবে সেই জেল ঠিক করে রাখো, আমি ফিরবো, আমি ফিরছি, সম্মানের সাথে ফিরবো, মাথা উঁচু করে ফিরবো। এই একটা বার্তা বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের মনে যে উচ্ছ্বাস, উদ্দীপনা এবং যেই বিপ্লব, যে উত্তাপ সঞ্চার করেছে, এই সঞ্চারের কারণে অতি দ্রুত বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে। উজিরে খামোখা এখন যতই সত্য কথা বলো, তোমাদের পরিণতি হবে ইতিহাসের আস্থা করে অন্ধকারে। এটা কোনো হুমকি না, কোনো ধামকিও না, এটাই বাস্তবতা। শেখ হাসিনাকে দেশ ছাড়া করে বাংলাদেশকে যে গণতন্ত্র, উন্নয়ন এবং ভবিষ্যতের স্বপ্ন দেখানো হয়েছিল তা যে ধূলিসাৎ হয়ে গেছে সেটা বোঝা যায় তখনই যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ তার ফেরার বিষয়ে কিছু বলেন, আর তখনই বিএনপি, জামায়াত, এনসিপি সহ আওয়ামী বিরোধী মঞ্চগুলোর একত্রে হুক্কা হওয়া রব তোলা দেখলে। শেখ হাসিনা স্পষ্টতই বলেছেন যে তিনি ফিরছেন এবং তার ফেরার ব্যবস্থা বাংলাদেশকেই করতে হবে। তিনি বিমান পাঠাতে বলেছেন, তিনি ফাঁসির মঞ্চ তৈরি করতে বলেছেন, তিনি তাকে কোথায় রাখা হবে সে কথাও বলেছেন। যেহেতু তাকে রেখে আসা হয়েছে সরকারি ব্যবস্থাপনায়, সেহেতু তার ফেরাটাও সেভাবেই হওয়া উচিত। এবার তাহলে শেখ হাসিনার ফেরা বা না ফেরার বলটি শেখ হাসিনা নিজেই বিএনপি, জামায়াত, এনসিপির কোর্টে ঠেলে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি শেখ হাসিনাকে ফেরাতে বিমান পাঠাবে? এই প্রশ্নটি শুধু রাজনৈতিক নয়, রাষ্ট্রনৈতিক। কারণ যে রাষ্ট্র দাবি করছে শেখ হাসিনা দণ্ডিত, যে রাষ্ট্র ভারতকে বারবার বলছে তাকে ফেরত দিতে হবে, যে রাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ন্যায় বিচারের প্রতীক বলে প্রচার করছে, সেই রাষ্ট্রেরই এখন দায়িত্ব দাঁড়ায় তাকে ফিরিয়ে আনার বাস্তব ব্যবস্থা করা, তাই না? শুধু মঞ্চে দাঁড়িয়ে হুমকি দিলে তো হবে না, শুধু টক শোয়ে গলা ফাটালে তো হবে না, শুধু জামায়াত, এনসিপির চাপ সামলাতে আওয়ামী লীগ বিরোধী ভাষণ দিলে হবে? বলুন, যদি সত্যি আইনের শাসন থাকে তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন, রাষ্ট্রীয় বিমানে আনুন, আদালতে তুলুন, জনগণের সামনে প্রমাণ করুন। কিন্তু এখানেই বিএনপি, জামায়াত, এনসিপির আসল সংকট। তারা শেখ হাসিনাকে ভয় পায় আদালতের জন্য নয়, রাজনীতির জন্য। তারা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, রায়, নিষেধাজ্ঞা, প্রচার যুদ্ধ সবই চালাতে পারে, কিন্তু শেখ হাসিনা নিজে যখন বলেন আমি ফিরবো, তখন তাদের বুকের ভেতর ধাক্কা লাগে, কাঁপন শুরু হয়, সর্বত্র, রাষ্ট্রের সর্বত্র একটা অস্থিরতা তৈরি হয়। রাষ্ট্র নিয়োজিত সম্পাদকরা গিয়ে কথা বলে, শেখ হাসিনার ফেরার ব্যাপারে সাংবাদিকদের লেলিয়ে দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ায় নানা রকম প্রচারণা চালানো হয় এবং ভাষা ভয়াবহ হয়ে ওঠে। কারণ তারা জানে আওয়ামী লীগকে কাগজে নিষিদ্ধ করা যায়, কিন্তু বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। বঙ্গবন্ধুর দলকে প্রশাসনিক আদেশে বিলুপ্ত করা যায় না। মুক্তিযুদ্ধের রাজনৈতিক ধারাকে পুলিশি তালা দিয়ে আটকে রাখা যায় না। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তিনি ফিরে আসার প্রশ্নকে ব্যক্তিগত নিরাপত্তা বা আবেগের জায়গায় রাখেননি। তিনি বলেছেন গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে তার ফেরাটা যুক্ত। অর্থাৎ তিনি নিজের প্রত্যাবর্তনকে দেশের রাজনৈতিক স্বাভাবিকতার পরীক্ষায় পরিণত করেছেন। এটি বিএনপি সরকারের জন্য সবচেয়ে অস্বস্তিকর জায়গা। কারণ তারেক রহমানের সরকার যদি সত্যি সত্যি গণতান্ত্রিক হয়, তাহলে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ বলুন? যদি আইনের শাসন থাকে, তাহলে রাজনৈতিক প্রতিপক্ষের অফিস খুলতে গেলেই ঝামেলা হয় কেন বলেন? মানে হামলা করা হয় কেন? যদি জনগণের রায়ই শেষ কথা হয়, তাহলে আওয়ামী লীগকে জনগণের সামনে যেতে দেওয়া হচ্ছে না কেন? কেন আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হলো? কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো? আরেকটি বিষয় খেয়াল করুন, ভারত বিরোধিতা এখন বাংলাদেশের রাজনীতির প্রধান অস্ত্র বানানো হয়েছে। পাকিস্তানপন্থী, মুক্তিযুদ্ধ বিরোধী, সাম্প্রদায়িক রাজনীতির পুরনো কৌশল নতুন নামে ফিরে এসেছে। শেখ হাসিনা যখন বলেন ভারত মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে ছিল, তখন তারা অস্বস্তিতে পড়ে। কারণ তারা বাংলাদেশের ইতিহাসকে 1971 থেকে নয়, 2024 সালের তথাকথিত বিপ্লব থেকে শুরু করতে চায়। তারা চায় নতুন প্রজন্ম ভুলে যাক এই রাষ্ট্রের জন্ম হয়েছিল পাকিস্তানি বর্বরতার বিরুদ্ধে, ভারতের সহযোগিতা নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে। এই ইতিহাস মুছে ফেলতে পারলেই আওয়ামী লীগকে অপরাধী বানানো খুব সহজ হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশকে স্থিতিশীল করা যাবে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে হয়তো, সংসদ বানানো যাবে হয়তো, মন্ত্রিসভাও গঠন করা যাবে, কিন্তু রাজনৈতিক বৈধতা তৈরি করা যাবে না।
আজ আওয়ামী লীগের অফিসে তালা খুললেই যদি জামায়াত চটে যায়, এনসিপি চটে যায়, বিএনপির ভেতরে আতঙ্ক ছড়ায়, তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, বরং আরো বেশি জীবিত। যে দলকে প্রতিদিন গালি দিতে হয়, প্রতিদিন ঠেকাতে হয়, প্রতিদিন ভয় দেখাতে হয় এবং প্রতিদিন বলা হয় যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এবং এটাই তাদের রাজনীতি হয়ে দাঁড়িয়েছে, সেই দল রাজনীতির কেন্দ্রে আছে। বুঝতে হবে সেই দলকে আপনারা কোনোভাবে রাজনীতির বাইরে রাখতে পারেননি। এটা আপনাদের ব্যর্থতা, স্বীকার করেন নাই। আমার অনুপস্থিতির অর্থ আমার নীরবতা নয়, এই যে কথাটি একটি বাক্য হিসেবে মনে হয় আপনার, এটি আসলে একটা রাজনৈতিক বার্তা। তিনি বুঝিয়ে দিয়েছেন দিল্লিতে থাকলেও তিনি বাংলাদেশের রাজনীতির বাইরে নন। এ কথা বারবার আমি বলেছি, শেখ হাসিনা তো বলছেনি। কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামোতে, বিশ্ব মাধ্যমে এবং দলের সাংগঠনিক ভেতরে তিনি সক্রিয় শুধু নন, তিনি সচল, এবং তিনি বলেন প্রায় শেখ হাসিনা ঘুমায় না। এই সক্রিয়তাই বিএনপি, জামায়াত, এনসিপির আতঙ্ক, কারণ তাদের পুরো রাজনৈতিক প্রকল্প দাঁড়িয়ে আছে একটি ধারণার উপর, শেখ হাসিনা নেই, আওয়ামী লীগ শেষ। কিন্তু এখন দেখা যাচ্ছে শেখ হাসিনা নেই বলেই আওয়ামী লীগের প্রশ্ন আরো বড় হয়ে উঠেছে। তাই রাষ্ট্রের সামনে এখন 3টি পথ খোলা আছে। 1, শেখ হাসিনাকে নিয়ে শুধু স্লোগান চালিয়ে যাওয়া। 2, ভারতের কাছে প্রত্যার্পণ দাবি করে রাজনৈতিক নাটকটাকে জারি রাখা। 3, সত্যি যদি সাহস থাকে তাহলে তাকে রাষ্ট্রীয় ব্যবস্থায় ফিরিয়ে এনে আইনের সামনে দাঁড় করানো। কিন্তু 3য় পথেই তাদের ভয়, কারণ শেখ হাসিনা আদালতে দাঁড়ালে তিনি শুধু আসামি থাকবেন না, তিনি হয়ে উঠবেন রাজনৈতিক সাক্ষ্য। তিনি প্রশ্ন করবেন 2024-এর পর বাংলাদেশে কত মানুষ নিহত হলো, কত মামলা হলো, কত আওয়ামী লীগ কর্মী ঘর ছাড়া হলো, কত সাধারণ মানুষের ঘর বাড়ি তছনছ করা হলো, হত্যা করা হলো, কতজনকে মব সৃষ্টি করে ক্ষতবিক্ষত করা হলো, কত সাংবাদিককে চুপ করানো হলো, কত প্রতিষ্ঠান ভেঙে পড়লো, কত বিদেশি সমঝোতা বা চুক্তি জনগণের অগোচরে হলো। সুতরাং শেখ হাসিনাকে ফেরাতে বিমান পাঠানোর প্রশ্নটি আসলে বিএনপি সরকারের রাজনৈতিক চরিত্রের পরীক্ষা। তারা কি প্রতিহিংসার সরকার নাকি আইনের শাসনের সরকার? তারা কি গণতন্ত্র বিশ্বাস করে নাকি প্রতিপক্ষহীন ক্ষমতায় বিশ্বাস করে? তারা কি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে নাকি নিষেধাজ্ঞা, মামলা, ভয়ের রাষ্ট্র দিয়ে আটকে রাখবে? এরকম অনেকগুলো প্রশ্ন শেখ হাসিনা ছুড়ে দিয়েছেন এখন এই সরকারের কোর্টে, যেখানে সরকার বলতে আসলে 3 দলীয় জোট সরকার, বিএনপি, জামায়াত এবং এনসিপি। শেষ কথাটা হলো শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, কবে ফিরবেন, কিভাবে ফিরবেন সেটি সময় বলবে। কিন্তু তিনি ইতিমধ্যেই ফিরেছেন বাংলাদেশের রাজনৈতিক আলোচনায়, ভয়েও ফিরেছেন, আশাতেও ফিরেছেন, বিরোধীদের আতঙ্কেও ফিরেছেন। আর একটি বিষয় পরিষ্কার, যে রাজনীতিকে হত্যা করা যায়নি তাকে ফেরানোর জন্য বা ফেরার জন্য বিমান লাগে না, শুধু দরজা খুললেই হয়। আর ইতিহাসে এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য আমাদেরকে মনে করিয়ে দেয়। 1981 সালে দীর্ঘ নির্বাসন শেষে শেখ হাসিনা দেশে ফিরে শুধু আওয়ামী লীগের হাল ধরেননি, ভেঙে পড়া একটি দলকে পুনর্গঠন করে 21 বছর পর ক্ষমতায় নিয়ে এসেছিলেন। শুধু কি তাই, সামরিক শাসন, জঙ্গিবাদ, দারিদ্র আর রাজনৈতিক অস্থিতিশীলতার ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে তুলে উন্নয়ন, অবকাঠামো, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক মর্যাদার ধারায় নিয়ে এসেছিলেন। আবারও শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে 2024 সালের অগস্টে। কিন্তু এবার তার ফেরাটা শুধু একজন নেত্রীর প্রত্যাবর্তন হবে না, এটি হবে প্রত্যাবর্তন 2.0। কারণ তিনি ফিরলে সেটি শুধু আওয়ামী লীগের ফেরা হবে না, দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং উজ্জ্বল ভবিষ্যতের ফেরাও হবে। 2024 সালের আগস্টের পর থেকে বাংলাদেশ কার্যত প্রতিটি সূচকেই নিচের দিকে নেমেছে। অর্থনীতি, বিনিয়োগ, আইন শৃঙ্খলা, গণতন্ত্র, মানবাধিকার, কূটনীতি, বাক স্বাধীনতা, এমনকি সামাজিক স্থিতিশীলতাও বাংলাদেশের অবস্থা এখন ভয়াবহ নিম্নগামী। আজকের বাস্তবতা একটি বিষয় আরো স্পষ্ট করে দিচ্ছে, শেখ হাসিনাকে সরানো যত সহজ ছিল, তার বিকল্প তৈরি করা ততটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর গত 2 বছরের অবৈধ, অনৈতিক এবং অপশাসন সেটাই নির্মমভাবে প্রমাণ করছে আমাদের সামনে। আপনি প্রমাণ পাচ্ছেন না? নিশ্চিতভাবেই পাচ্ছেন। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।